গাড়িটিকে বড় রাস্তার অন্ধকারে এক জায়গায় পার্ক করে আমরা চারজন চাদর বদলে নিয়ে যদু নস্করের লেনে গিয়ে হাজির হলাম। অন্যদিন এ রাস্তায় পুলিশ থাকে, আজ ফেলুদার অনুরোধে নেই। রাস্তার এক পাশে একটা বিরাট জায়গা জুড়ে দাঁড়িয়ে আছে আচার্যদের বাড়ি। উত্তর দিকের ঘরগুলোর পিছন দিকটা রাস্তার উপরে পড়েছে। তার মধ্যে বাঁ দিকে অর্থাৎ উত্তর পূর্ব কোণে প্রথম হলো লাইব্রেরি, আর তারপরেই হলো প্রদ্যুম্নবাবুর শোবার ঘর। ঘরের সারি শেষে হলো বাড়ির পিছনের দরজা, সেটা এখন বন্ধ। লাইব্রেরি আর প্রদ্যুম্নবাবুর ঘর দুটোতেই বাতি জ্বলছে, তবে ভদ্রলোক যে কোন ঘরে রয়েছেন সেটা রাস্তা থেকে বোঝার কোনো উপায় নেই। আমরা চারজনে ল্যাম্প পোস্টের তলায় চাদর পেতে বসলাম। ফেলুদা তার গায়ের চাদরের তলা থেকে একটা পানের ডিবে বার করে তার থেকে চারজনকে চারটে পান দিয়ে লালমোহন বাবুকে বলল, গালে গুঁজে রেখে দিন, আর বারবার পিক ফেলবেন না। আচার্য বাড়ি থেকে বোধ হয় গ্র্যান্ডফাদার ক্লকে 11টা বাজতে শোনা গেল। 1900। লালমোহন বাবু ফেলুদার পার্টনার হয়েছেন, এখন ডাকাডাকি চলছে। ফেলুদার সঙ্গে এক প্যাকেট বিড়ি এনেছে, তার থেকে একটা হরিপদ বাবুকে দিয়ে নিজে একটা ধরিয়ে নিল। 20 ফুটের বেশি চওড়া গলি নয়, আর তাতে লোক চলাচল প্রায় নেই বললেই চলে। ওপাশে কিছু দূরে একটা রিক্সা দাঁড় করানো রয়েছে, তার চালকটা ঘুমিয়ে কাদা। আজ বোধ হয় আমাবস্যা, কারণ আকাশে মেঘ না থাকলেও বেশ ঘুটঘুটে। মাথার উপর কালপুরুষ দেখা যাচ্ছে। তুরুপ মারুচিকাই। লালমোহন বাবু উড়িয়া ভাষা বলতে চেষ্টা করে একটু বাড়াবাড়ি করছেন, তাই ফেলুদা একটা শব্দ করে সতর্ক করে দিল। আশ্চর্য এই যে, যদিও আমাদের প্রধান উদ্দেশ্য সময় কাটানো, 29 খেলাটা এমনই যে এরই মধ্যে বেশ জমে উঠেছে। সময় কোথা দিয়ে চলে যাচ্ছে টেরই পাচ্ছি না। আচার্য বাড়িতে একটা ঢং শব্দ পেয়ে 11:30 বেজেছে বুঝে বেশ অবাক লাগলো। ইতিমধ্যে লালমোহন বাবু একবার একটা বিড়ি ধরাবার চেষ্টা করে বিশেষ জুত করতে না পেরে সেটা আবার ফেলে দিয়েছেন। একটা কুকুরের ডাকে আর একটা সাড়া দিয়েছে এমন সময় ফেলুদা হঠাৎ আমার হাঁটুতে একটা হাত রাখলো। একটা লোক আসছে গলির পশ্চিম দিক থেকে, পরনে ধুতি পাঞ্জাবি, তার উপরে একটা ছেয়ে রঙের চাদর জড়ানো। চাদর আমাদের গায়েও আছে, কারণ অক্টোবর মাসের রাত্রিরে বেশ চিনচিনে ঠান্ডা। লোকটা আমাদের ছাড়িয়ে চলে গেল অন্য ফুটপাত দিয়ে। সে হাঁটছে আচার্য বাড়ির গা ঘেঁষে। এবার সে দরজার কাছাকাছি পৌঁছে হাঁটার গতি কমালো, তারপর দরজার সামনে এসে থামল। ঠক 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 3টে মৃদু টোকা দরজার উপর। কান পেতেছিলাম বলে শব্দটা শুনতে পেলাম। দরজা খুলে গেল। অল্প ফাঁক, ঠিক যাতে একটা মানুষ ঢুকতে পারে। মানুষটা ঢুকে গেল। যে ঢুকলো তাকে আমরা 3 জনেই চিনি। তিনি হলেন বীণাপানি অপেরার ম্যানেজার অশ্বিনী ভর। ঘড়িতে ঢং ঢং করে 12টা বাজল, অর্থাৎ অশ্বিনীবাবু ঢোকার পর 15 মিনিট হয়ে গেছে। এবার ভদ্রলোক বেরোলেন। তার সঙ্গে যদি কিছু থেকে থাকে তো সেটা বোঝার কোনো উপায় নেই, কারণ হাত দুটো চাদরের নিচে। ভদ্রলোক যেদিক দিয়ে এসেছিলেন সেদিক দিয়েই আবার চলে গেলেন। আমাদের পাহারা সার্থক এবং শেষ। এই দানটা খেলে উঠব, ফেলুদা ফিসফিস করে বলল। পরদিন সকালে ফেলুদা বোসপুকুরের ফোন করল প্রদ্যুম্নবাবুকে। আমি বসবার ঘরে মেইন টেলিফোনে কান লাগিয়ে কথা শুনলাম। কে, মিস্টার মল্লিক? হ্যাঁ, কি খবর? কাল রাত্রে কিছু হয়নি তো? কই না তো। এক কাজ করুন, আমি ফোনটা ধরছি, আপনি একবার ইন্দ্রনারায়ণ বাবুর কাজের ঘরে গিয়ে দেখে আসুন তো সব ঠিক আছে কিনা। 8 মিনিটের বেশি ধরতে হলো না। এবারে প্রদ্যুম্নবাবুর গলার স্বর একেবারে বদলে গেছে। ও মশাই, সর্বনাশ হয়ে গেছে।
কি হলো? সব নতুন নাটক আর গান হাওয়া। আমি আন্দাজ করেছিলাম বলেই ফোন করলাম। এর মানে কি? অন্য রহস্যগুলোর সঙ্গে আর একটা যোগ হলো। আপনি কি আজ একবার আসছেন? প্রয়োজন হলে যাব, তার আগে দারোগা সাহেবের সঙ্গে একবার কথা বলতে হবে। ফোনটা রেখে ফেলুদা মণিলাল পোদ্দারের নম্বর ডায়াল করলো। শুনুন মিস্টার পোদ্দার, গলি থেকে আপনার লোক সরিয়ে নেবার জন্য ধন্যবাদ। কাল সত্যিই কাজ হয়েছে। আপনি অশ্বিনীবাবুর দিকে দৃষ্টি রাখছেন তো? উনি কিন্তু কাল রাত 12টায় আচার্য বাড়িতে গিয়ে ইন্দ্রনারায়ণ বাবুর বহুমূল্য সব কাগজপত্র সরিয়ে নিয়ে গেছেন। লোকটা খুব গোলমেলে, বললেন মিস্টার পোদ্দার। খুনের টাইমের জন্য ওর কোনো অ্যালিবাই নেই। সেদিন রাত্রে আচার্য বাড়ি থেকে নিজের বাড়িতে ফেরেনি। বলছে পথে ট্যাক্সি বিগড়ে যায় বলে আটকে পড়েছিল, কিন্তু সেটা বিশ্বাসযোগ্য নয়। আপনার প্রোগ্রেস কেমন? মোটামুটি ভালোই। অবশ্যই আমরা তো ঠিক এক রাস্তায় চলছি না, তাই আমার সিদ্ধান্তগুলো আপনার সঙ্গে মিলবে না। তা না মিলুক, যে কোনো রকমের রহস্যের সমাধান হলেই হলো। ফেলুদা কোন রাস্তায় চলছে সেটা জানতে চাইলে উত্তর পাওয়া যাবে না, তাই আর আমি ওদিকে গেলাম না। ফেলুদা ফোন রেখে বলল, আমি একটু বেরোচ্ছি। স্টেটসম্যানের পার্সোনাল কলামে একটা জরুরি বিজ্ঞাপন দিতে হবে। একটা ভালো বেহালার দরকার। স্টেটসম্যানে পরদিনই বেরোলো যে একটা উৎকৃষ্ট বিদেশি বেহালার প্রয়োজন। অমুক বক্স নাম্বারে লিখে খবর জানানো হোক। এই বিজ্ঞাপনের উত্তর এসে গেল 2 দিনের মধ্যে। চিঠিটা পড়ে ফেলুদা বলল, আমাকে একটু লাউডন স্ট্রিটে যেতে হচ্ছে, বিশেষ দরকার। আধ ঘন্টার মধ্যেই ফিরে এসে ফেলুদা বলল, বেজায় দাম চাইছে। এনসাইক্লোপিডিয়া পড়ে তোমার কি এই বয়সে বেহালা শেখার শখ হলো? ফেলুদা গম্ভীরভাবে বলল, ইট ইজ নেভার টু লেট টু লার্ন, অর্থাৎ আরও রহস্য। এদিকে লালমোহন বাবুও ঘন ঘন আসছেন আর ছটফট করছেন। একবার আমায় একা পেয়ে বললেন, তোমার দাদা সব ভালো, শুধু এক এক সময় চুপ মেরে যাওয়ার ব্যাপারটা মোটে বরদাস্ত করা যায় না। বুধবার পার্সোনাল কলামে বিজ্ঞাপন বেরিয়েছিল। শুক্রবার উত্তর পেয়ে ফেলুদা লাউডন স্ট্রিটে গিয়েছিল। শনিবার সকালে দেখি ওর চেহারা একদম পাল্টে গেছে। গুনগুন করে গান গাইতে গাইতে বলল, আজ আচার্য বাড়িতে যেতে হবে। কীর্তিনারায়ণকে এক্ষুনি ফোন করা দরকার। কীর্তিনারায়ণ ফোন পেয়ে বললেন, আপনার কাজ কি মিটে গেছে? তাই তো মনে হচ্ছে, বলল ফেলুদা। তবে সেটা সম্পূর্ণ মিটবে একটা মিটিং করে, পুরো ব্যাপারটা পরিষ্কার করে বললে পরে। আর সেই বলাটা বলতে হবে সকলের সামনে। অন্তত আপনি, আপনার 2 ছেলে আর প্রদ্যুম্নবাবুকে সেখানে উপস্থিত থাকতে হবে। সেটা আর এমন কঠিন কি? এরা তো সবাই বাড়িতেই আছে, সে ব্যবস্থা আমি করছি, আপনি চিন্তা করবেন না। কটায় আসছেন? এই ধরুন 10টা। কীর্তিনারায়ণের পর মণিলাল পোদ্দারকে ফোন করে ফেলুদা 10টায় বোসপুকুরে আসতে বলল। লালমোহন বাবু এলেন 9টায়। আমরা 9:30টায় চা খেয়ে বেরিয়ে পড়লাম। আচার্য বাড়িতে পৌঁছে দেখি দারোগা সাহেব এসে গেছেন। ফেলুদা বলল, আজই ঘটনার ক্লাইম্যাক্স, অতএব আপনার থাকার প্রয়োজন। দোতলায় যে বৈঠকখানায় প্রথম দিন কীর্তিনারায়ণের সঙ্গে কথা হয়েছিল, আজও সেখানেই ব্যবস্থা হয়েছে। আমরা আসার প্রায় সঙ্গে সঙ্গেই কীর্তিনারায়ণ এসে গেলেন। কই, এদের সব ডাকো প্রদ্যুম্ন। প্রদ্যুম্ন বাবু বেরিয়ে গেলেন 2 ছেলেকে ডাকতে। প্রথমে এলেন দেবনারায়ণ বাবু, আর এসেই বললেন, পুলিশ তো অনেক দূর এগিয়েছে বলে শুনেছি,
তাহলে আবার এই ভদ্রলোকের বক্তৃতা শুনতে হচ্ছে কেন? ফেলুদা বলল, পুলিশের সঙ্গে সঙ্গে আমিও এগিয়েছি, কিন্তু সেটা একটু অন্য পথে। আর মার্ডার ইজ নট দ্য ওনলি ক্রাইম কমিটেড ইন দিস কেস, সেটাও আপনাকে জানানো দরকার। আমি পুরো ব্যাপারটাই পরিষ্কার করে বলতে চেষ্টা করব। ইংরেজিতে যাকে বলে গ্রান্ট, সেই রকম একটা শব্দ করে দেবনারায়ণ বাবু চুপ করে গেলেন। আসলে ভদ্রলোকের মুখে অষ্টপ্রহর পাইপ থাকে, বাপের সামনে সেটা সম্ভব হচ্ছে না বলে বোধ হয় উনি আরও খাপ্পা হয়েছেন। হরিনারায়ণবাবু এসে কোনো তম্বি করলেন না, কিন্তু তার ভ্রুকুটি দেখে বুঝলাম যে তিনিও ব্যাপারটা পছন্দ করছেন না। সকলে উপস্থিত দেখে ফেলুদা আরম্ভ করল। 7ই অক্টোবর রাত 12টা থেকে 12:30টার মধ্যে ইন্দ্রনাল আচার্য খুন হন। তাকে খুন করে কী লাভ হতে পারে এইটে বিচার করার সময় আমরা জানতে পারি যে তিনি ছিলেন তার বাপের প্রিয় পুত্র। অনুমান করা যায় যে কীর্তিনারায়ণের উইলে তার ছেলের প্রতি এই পক্ষপাতিত্ব প্রকাশ পাবে, এবং সেই ছেলে না থাকায় সে উইল বদল হবে। এই বদলানো উইলে তার অন্য 2 ছেলের প্রাপ্তি বেড়ে গেলেও যতদিন কীর্তিনারায়ণ বেঁচে আছেন ততদিন তারা এই টাকা পাচ্ছেন না। অর্থাৎ ভাইকে খুন করে তাদের ইমিডিয়েট কোনো লাভ নেই। আর একটা তথ্য আমরা জানতে পারি, সেটা এই যে বীণাপাণি অপেরা ইন্দ্রনারায়ণকে ভারত অপেরা ছেড়ে তাদের দলে যোগ দেবার জন্য প্রলোভন দেখাচ্ছিল, কিন্তু ইন্দ্রনারায়ণ তাতে রাজি হননি। এই অবস্থায় ভারত অপেরাকে পঙ্গু করার জন্য ইন্দ্রনারায়ণকে খুন করার একটা কারণ থাকতে পারে। এই কাজটা বীণাপাণি অপেরা গুন্ডা লাগিয়ে করতে পারে। খুনের দিন রাত 11টা পর্যন্ত ইন্দ্রনারায়ণের সঙ্গে কথা বলেন বীণাপাণি অপেরার ম্যানেজার অশ্বিনী ভট্ট। তিনি চলে যাবার ঘণ্টাখানেক পরে খুনটা হয়। এখানে আর একটা তথ্য আমাদের খুব কাজে লাগে। আমরা লীনার কাছ থেকে জানতে পারি যে ইন্দ্রনারায়ণের কাছে তার লেখা 5টি নতুন নাটক ও খানকুড়ি গান ছিল। যাত্রার বাজারে যে এই জিনিসের দাম অনেক, সেটা আর বলে দিতে হবে না। আমরা জানি যিনি ইন্দ্রনারায়ণকে খুন করেছিলেন তিনি ইন্দ্রনারায়ণের কাগজপত্র ঘাঁটাঘাঁটি করেছিলেন, কিন্তু সময়ের অভাবেই হোক বা অন্য কোনো কারণেই হোক তার কিছুই সরাতে পারেননি। গতকাল রাত্রে বীণাপাণি অপেরার ম্যানেজার এসে নাটক আর গানগুলো নিয়ে গেছেন। তাহলে অনুমান করা যায় যে খুনের একটা উদ্দেশ্য হতে পারে এই নাটক আর গানগুলি হাতকরা। এ কাজ কিন্তু বাইরের লোকের পক্ষে সহজ নয়, কারণ ইন্দ্রনারায়ণের কাগজপত্রের সঙ্গে তাদের পরিচয় থাকার সম্ভাবনা কম। ঘরের লোকের পক্ষে এ খবর জানা অনেক বেশি স্বাভাবিক। ঘরের লোক যদি খুনের সঙ্গে সঙ্গে কাগজগুলো নাও নিতে পারেন, তার জন্য পরে সময় পেতে কোনো অসুবিধা নেই, কারণ কাগজগুলো থেকেই যাচ্ছে। এখানে আমাদের দেখা দরকার বাড়ির কোনো লোকের টাকার টানাটানি যাচ্ছিল কিনা। এ ব্যাপারে খোঁজ নিয়ে জানতে পারি যে হরিনারায়ণ বাবু সম্প্রতি তার ক্লাবে বেশি টাকায় জুয়া খেলে অনেক লোকসান দিয়েছেন, কিন্তু তা হলেও হরিনারায়ণ বাবুর পক্ষে ইন্দ্রনারায়ণের নাটক আর গান চুরি করে সেগুলো অন্য যাত্রা দলে বিক্রি করাটা আমার কাছে বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছিল না। তাহলে আর কে অভাবী ব্যক্তি আছেন বাড়িতে? এখানে অকস্মাৎ একটি তথ্য আবিষ্কার করার ঘটনা আমি আপনাদের কাছে বলতে চাই। প্রদ্যুম্নবাবু যেদিন আমার বাড়িতে আসেন সেদিন তার পকেট থেকে এক টুকরো কাগজ আমাদের সোফাতে পড়ে যায়। এই কাগজে ডট পেন দিয়ে 2 লাইন কথা লেখা ছিল, হ্যাপি বার্থডে আর হুকুম চাঁদ। প্রদ্যুম্নবাবুকে জিজ্ঞেস করাতে উনি বললেন কাগজটা ওর না। এর কিছুদিন পরে হঠাৎ শনিবারের কাগজের শেষ পাতায় একটি নামের তালিকা থেকে জানতে পারি যে হ্যাপি বার্থডে আর হুকুম চাঁদ দুটোই হলো রেসের ঘোড়ার নাম।
তখন আমার ধারণা হয় যে প্রদ্যুম্নবাবু রেস খেলেন, কিন্তু সেই তথ্য আমাদের কাছে গোপন রাখতে চান। আমরা সেদিনই রেসের মাঠে যাই। সেখানে আমি প্রদ্যুম্নবাবুকে দেখি ভিড়ের মধ্যে জানালার সামনে দাঁড়িয়ে বেটিং করতে। অর্থাৎ প্রদ্যুম্নবাবু যে জুয়ারি সেটা প্রমাণ হয়ে যায়। আমার ধারণা যারা নিয়মিত রেস খেলে এবং যাদের রোজগার খুব বেশি নয়, তাদের সবসময় টাকার টানাটানি হয়। সুতরাং রেসে যদি বড় রকম হার হয়ে থাকে তাহলে খুনের মোটিভ প্রদ্যুম্নবাবুর ছিল এবং সেই সঙ্গে সুযোগও ছিল। সত্যি বলতে কি, তার চেয়ে বেশি সুযোগ এ বাড়ির কারুর ছিল না। খুনের সময় প্রদ্যুম্নবাবু কাজ করছিলেন। তার পক্ষে নাট মন্দিরের বারান্দা দিয়ে এসে ইন্দ্রনারায়ণের মাথায় বাড়ি মেরে কাজটা করা ছিল অত্যন্ত সহজ ব্যাপার। প্রদ্যুম্ন মল্লিকের অবস্থাটা আরও ঢিলে হয়ে যায় এই কারণেই যে তিনি হলেন মিথ্যেবাদী। তিনি শুধু রেসের ব্যাপারেই মিথ্যে বলেননি। তার মতে কদিন আগে এ বাড়িতে আবার চোর আসে এবং সে চোরকে বাধা দিতে গিয়ে তিনি ধাক্কা খেয়ে মাটিতে পড়ে হাঁটুতে চোট পান, যার ফলে তাঁকে নাকি খোঁড়াতে হচ্ছে। কিন্তু আজ সকালে তিনি অন্তত 2 বার হাঁটার সময় খোঁড়াতে ভুলে গেছেন। সেটা বোধ হয় তিনি নিজে খেয়াল করেননি। গত রবিবার রাত্রিরে ইন্দ্রনারায়ণের ঘর থেকে নাটক ও গানগুলি চুরি যায়। সেগুলো কার হাতে গেছে আমরা জানি, কারণ আমরা তখন বাড়ির পিছনের গলিতে ল্যাম্প পোস্টের আলোয় বসে তাস খেলছিলাম। বীণাপানি অপেরার ম্যানেজার আসেন 11:15টায়। তাকে বাড়ির পিছনের দরজা খুলে দেওয়া হয়। প্রদ্যুম্নবাবু ঘরের বাতি জ্বলছিল। আমাদের ধারণা তার সঙ্গেই হয় এই লেনদেনটা। অশ্বিনী ভর টাকা দেন, প্রদ্যুম্নবাবু তার বিনিময়ে তাকে নাটক ও গানগুলো দেন। যদি আমি ভুল বলে থাকি তাহলে প্রদ্যুম্নবাবু আমাকে শুধরে দিতে পারেন। প্রদ্যুম্নবাবুর মুখ ফ্যাকাশে, মাথা হেঁট, শরীরে কাঁপুনি। দারোগা সাহেব এগিয়ে গিয়ে তার ঠিক পিছনেই দাঁড়িয়েছেন। ঘরে রয়েছে আরও 2জন কনস্টেবল। এই হলো ইন্দ্রনারায়ণ আচার্য খুনের ইতিহাস, বলল ফেলুদা। কিন্তু এখানেই অপরাধের শেষ নয়। এবার আমি দ্বিতীয় অপরাধে আসছি। আমি প্রথম দিন যখন এ বাড়িতে আসি তখন একটা ব্যাপার দেখে আমার একটু খটকা লেগেছিল। সেটা হলো ইন্দ্রনারায়ণ বাবুর বেহালা। 100 বছরের পুরনো বেহালা এত ঝকঝকে হয় কি করে? অবশ্যই আমার বেহালার অভিজ্ঞতা কম। কত বছরে তার কীরকম চেহারা হয় সেটা আমার জানা নেই, তাই ব্যাপারটা নিয়ে তখন আর মাথা ঘামাইনি। সেদিনই অবশ্যই শুনেছিলাম যে কন্দর্প নারায়ণ রসিকতা করে তার বেহালাকে বলতেন আম আঁটির ভেঁপু। সম্প্রতি 2টো জিনিস পড়ার সুযোগ হয়েছে আমার। এক হলো পাশ্চাত্য সঙ্গীত সম্পর্কে এক এনসাইক্লোপিডিয়া, আর 2 হলো কন্দর্প নারায়ণের বিলেতের ডায়েরি। প্রথম বই থেকে আমি জেনেছি যে ষোড়শ ও সপ্তদশ শতাব্দীতে বেহালা বা যন্ত্রের সংস্কার হয় ইতালিতে। তখন থেকে বেহালার চেহারা এবং আওয়াজ পাল্টে আরও সুন্দর ও আরও জোরালো হয়। ইতালির বেহালা প্রস্তুতকারকদের মধ্যে 3 জনের নাম সবচেয়ে বিখ্যাত। এরা 3 জনই সপ্তদশ শতাব্দীর লোক। প্রথম হলো আন্টন স্ট্র্যাডিভারি, দ্বিতীয় আন্দ্রেয়াস গুয়ার্নেরি আর তৃতীয় নিকোলো আমটি। এর মধ্যেই আমাটি প্রথম বেহালার সংস্কার করেন ইতালির ক্রেমোনো শহরে। তখনও আমার মাথায় আসেনি যে এই আমাটি আর কন্দর্প নারায়ণের আমাটি একই জিনিস। এটা পরিষ্কার হয় কন্দর্প নারায়ণের ডায়েরি পড়ে। তাতে এক জায়গায় তিনি লিখেছেন। ফেলুদা পকেট থেকে একটা কাগজ বার করে পড়ল। I bought an amati today from a musician who was sunk in debt and sold it to me for 2,000 pounds. It has a glorious tone.
অর্থাৎ আমি আজ একটি দেনায় জর্জরিত বাজিয়ের কাছ থেকে একটি আমাটি বেহালা কিনলাম 2000 পাউন্ডে। যন্ত্রটি আওয়াজ ও আশ্চর্য সুন্দর। তখনকার দিনে 2000 পাউন্ড মানে 20,000 টাকা। আজকে একটি আমাটি বেহালার দাম 1.5-2 লাখ টাকা। এমন একটি বেহালা এই বাড়িতে এতকাল পড়েছিল। আর এই বেহালা যাত্রার কনসার্টে বাজাতেন ইন্দ্রনারায়ণ আচার্য। বেহালার আসল খবর কেউ জানতেন কি? আমার মনে হয় না কীর্তিনারায়ণ বাবু বা দেবনারায়ণ বাবু জানতেন, কিন্তু দুজনের জানার কথা। এক হলো প্রদ্যুম্ন মল্লিক, যিনি কন্দর্প নারায়ণের ডায়েরি পড়েছিলেন, আর এক হলো হরিনারায়ণ বাবু। তিনি বিদেশি সঙ্গীত সম্বন্ধে জানেন, ভালো বেহালার দাম জানেন, এবং এটাও নিশ্চয়ই জানেন যে বেহালার গায়ে দুদিকে যে ইংরেজি এস এর মতো ফাঁক থাকে, তার একটায় চোখ লাগালে ভেতরে বেহালার প্রস্তুতকারকদের নাম সমেত লেবেল দেখা যায়। এই আমাটির কথা জানার পরেই আমার সন্দেহ বদ্ধমূল হয় যে ইন্দ্রনারায়ণের খুনের পর তার বেহালাটি সরানো হয়েছে এবং তার জায়গায় একটি সস্তা নতুন বেহালা কিনে এনে রাখা হয়েছে। কিন্তু এই বেহালা সরিয়েছে কে? এবং যে সরিয়েছে সে তো টাকার জন্যই সরিয়েছে। আমার সন্দেহটা স্বভাবতই হরিনারায়ণ বাবুর উপর পড়ে, এবং এটাও বুঝতে পারি যে বেহালা পাচার হয়ে ঘরে টাকা এসে গেছে। তখন আমি ভালো বিদেশি বেহালা কিনতে চাই বলে কাগজে একটা বিজ্ঞাপন দিই। তার উত্তরে আমায় চিঠি লেখেন জনৈক মিস্টার রেবেলো। এই রেবেলোর বাড়ি গিয়ে দেখি তিনি একজন বিরাট প্রাচীন দ্রব্য বিক্রেতা, যাকে বলে অ্যান্টিক ডিলার। তিনি বলেন তার কাছে একটি আমাটি বেহালা আছে, যেটা তিনি 1.5 লাখ টাকায় বিক্রি করতে রাজি আছেন। আমি ওকে জিজ্ঞেস করি বেহালাটা তিনি মিস্টার আচার্য থেকে কিনেছেন কিনা। তাতে তিনি হ্যাঁ বলেন, এবং বলেন ইট ইজ দ্য অনলি আমাটি ইন ইন্ডিয়া। এই হলো হরিনারায়ণ বাবুর অপরাধের কাহিনী, এবং আমার বক্তৃতার এখানেই শেষ। আশ্চর্য, এই যে ফেলুদার একটা কথাতেও কোনো প্রতিবাদ শোনা গেল না। প্রদ্যুম্নবাবু এখন মিস্টার পোদ্দারের জিম্মায়। হরিনারায়ণ বাবু রগ টিপে বসে আছেন মাথা হেঁট করে। দেবনারায়ণ বাবু লজ্জায় লাল হয়ে ঘর থেকে চলে গেছেন। কীর্তিনারায়ণ দীর্ঘশ্বাস ফেলে বললেন, হরি যদি আমায় বলতো তাহলে আমি ওকে জোর দেনা শোধ করার টাকা দিয়ে দিতাম। মিছি আমাদের পরিবারের একটা আশ্চর্য সম্পত্তি সে বেহাত করলো। কিন্তু প্রদ্যুম্ন যে এত অসৎ তা আমি ভাবতে পারিনি। তাকে এইটুকুই বলতে পারি যে সে আমার পূর্বপুরুষের জীবনী লেখার পক্ষে সম্পূর্ণ অযোগ্য। তার উপযুক্ত শাস্তি হলে আমি সবচেয়ে বেশি খুশি হব। কীর্তিনারায়ণের বোধ হয় খুবই শখ ছিল যে কন্দর্প নারায়ণের একটা জীবনী লেখা হোক। না হলে আর লালমোহন বাবুকে তিনি অফারটা করেন। আপনি তো লিখিয়ে মানুষ, রহস্য রোমাঞ্চ ঔপন্যাসিক, তা কন্দর্প নারায়ণের যে বড় রহস্য আর রোমাঞ্চ একই লোকের জীবনে কিন্তু আর পাবেন না। লালমোহনবাবু অত্যন্ত বিনয়ের সঙ্গে ঘাড় কাত করে বললেন, আমাকে আর লজ্জা দেবেন না। আমি অতি নগণ্য ব্যক্তি, আমার লেখার কোনো মূল্য নেই। পরে অবশ্যই উনি ফেলুদাকে বলেছিলেন, রক্ষে করুন মশাই, ওই খুন হওয়া বাড়িতে বসে আমি কন্দর্প নারায়ণের জীবনী নিয়ে রিসার্চ করব। বেঁচে থাকুক আমার রহস্য রোমাঞ্চ, বেঁচে থাকুক প্রখর রুদ্র, অ্যান্ড লং লিভ দ্য 3 মাস্কেটিয়ার্স।